গুড মর্নিং গাইজ, দিস ইজ ইন্দ্রনীল দাস। রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে প্রত্যেকদিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। আজকে আমার আলোচ্য বিষয় হলো সোশিয়াল পিকচার অ্যাট দ্য এজ অফ চসার। মানে চসারের যুগের সমাজটা কেমন ছিল, চসারের যুগের সমাজটা কীরকম ছিল। মানে চসার তো একজন বিখ্যাত লেখক ছিলেন, একজন মহান লেখক ছিলেন, এবং চসারের নাম অনুযায়ী একটা যুগের নাম হয়েছে। যেরকম শেক্সপিয়ারের যুগের নাম অনুযায়ী শেক্সপিয়ারিয়ান এজ বলি, মিল্টনের নাম অনুযায়ী মিল্টন যুগ বলি, ঠিক সেরকম চসারের নাম অনুযায়ী হয়েছিল চসারের যুগ। তো তো এখন প্রশ্ন হলো, চসার তো বিখ্যাত ছিলেন, এবং চসার কী কী লিখেছেন সেটা ভিডিওতে ইতিমধ্যে আলোচনা করেছি। এখন প্রশ্ন হলো যে এই চসারের যুগটা কেমন ছিল। হাউ ওয়াজ দ্য এজ অফ চসার, চসারের যুগটাতে কী কী ঘটেছিল এবং চসারের যুগটা কেমন ছিল সেটা বর্ণনা করো। ঠিক আছে, প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে পরীক্ষাতে, তবে যাই আসুক, যদি বুঝে যাও যে এজ অফ চসার চাইছে তাহলে কিন্তু এই নোটটা নামাবে, বুঝতে পারলে। তবে নোট মুখস্থ করার চেয়ে আগে বলবো বিষয়টাকে বোঝো ভালো করে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট ফার্স্ট। তুমি যে বিষয়টা বুঝে যাও তাহলে তুমি নিজের নোটগুলো কম্পেয়ার করতে পারবে, তুলনা করতে পারবে যে এই নোটটা এইরকম, এটা এইরকম, এটা এইরকম। এবং দেখো, একটা নোট সেটা নয় যেটা 5 পাতা জুড়ে অনেক লম্বা নোট হবে, সেটা তো তুমি পরীক্ষা হলে লিখতে পারবে না এত বড় নোট। তুমি শুধু দেখো যে নোটটাকে তুমি নামাতে পারবে কিনা পরীক্ষা হলে, মানে তোমার পক্ষে সেটা নামানো যাবে কিনা। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইউর ক্যাপাসিটি। তোমাকে নিজের ক্ষমতাটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে নোটটা লিখতে হবে। ঠিক আছে, তবে নোট মুখস্থ ওটা পরের স্টেপ, আগে সব থেকে প্রথমে বিষয়টাকে বুঝতে হয়। বিষয়টা যদি তুমি ভালো করে বুঝে যাও, দেন ইটস গোয়িং টু বি রিয়েলি ভেরি ইজি ফর ইউ, রাইট? সো লেটস বিগিন। আজকের আলোচ্য বিষয় হলো সোশিয়াল পিকচার অ্যাট দ্য এজ অফ চসার। চসারের যুগের সামাজিক চিত্রটা তুলে ধরো, এইটা প্রশ্ন। চলো শুরু করা যাক গাইজ। Chaucer, the great writer of English literature, is not only known for his writing but also is remembered for his historical details which are close to reality. চসার যে অনেক কিছু লিখেছিলেন সেটার জন্য তো তিনি বিখ্যাত অবশ্যই, কিন্তু সেটা ছাড়াও তিনি যে ঐতিহাসিক তথ্যগুলোকে তার লেখার মধ্যে তুলে ধরেছেন সেটার জন্য চসারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, বুঝতে পারলে। উই ফাইন্ড, তাহলে কি, চসার দ্য ফার্স্ট গ্রেট রাইটার অফ ইংলিশ লিটারেচার, ইংরাজি সাহিত্যের প্রথম মহান লেখক, ইজ নট অনলি নোন ফর ইজ রাইটিং, শুধুমাত্র নিজের রাইটিং এর জন্যই বিখ্যাত নন, বাট অলসো ইজ রিমেম্বার্ড ফর ইজ হিস্টোরিক্যাল ডিটেলস, নিজের হিস্টোরিক্যাল ডিটেলসের জন্যও তিনি বিখ্যাত, হুইচ আর ক্লোজ টু রিয়েলিটি, যেগুলো রিয়েলিটির কাছাকাছি। ইফ ইউ স্টাডি দ্য রাইটিং অফ চসার, আমরা যদি চসারের লেখাজোখা পড়ি, ইফ ইউ স্টাডি দ্য রাইটিং অফ চসার, উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড, আমরা খুব সহজেই বুঝতে পারি সোশিয়াল, পলিটিক্যাল, রিলিজিয়াস কন্ডিশন অফ দ্যাট এজ। মানে চসারের লেখা পড়লেই তুমি বুঝে যাবে সেই যুগের সামাজিক অবস্থা কী ছিল, ধর্মীয় অবস্থা কী ছিল, রাজনৈতিক অবস্থা কী ছিল, কি কি কুসংস্কার ছিল, সমস্ত কিছু খুব সহজেই বুঝে যাবে। অ্যাকচুয়ালি চসার পেইন্টেড হিজ রাইটিংস উইথ দ্য কালার অফ রিয়েলিটি। আসলে চসার নিজের লেখাগুলোর মধ্যে সেই যুগের বাস্তব চিত্রকে খুব সুন্দরভাবে তুলেছেন। তাই চসারের লেখা যখনই আমরা পড়ি, সেই যুগের সামাজিক অবস্থা, ধর্মের অবস্থাগুলো, রাজনৈতিক অবস্থাগুলো, কুসংস্কারগুলো, সমস্ত কিছু সহজেই জানতে পারি, বুঝতে পারলে গাইজ? ওকে, সোশিয়াল কন্ট্রাস্ট অ্যান্ড র্যাপিড ট্রান্সফরমেশন। এখন চসারের লেখা পড়ে আমরা কয়েকটা জিনিস জানতে পারি। সেগুলোর মধ্যে প্রথম বিষয়টা যেটা আমাদের চোখে পড়ে, চসার যেগুলোকে তুলে ধরেছেন সোশিয়াল পিকচারগুলোকে, সেটা হলো সোশিয়াল কন্ট্রাস্ট অ্যান্ড র্যাপিড ট্রান্সফরমেশন। সোশিয়াল কন্ট্রাস্ট অর্থাৎ সামাজিক বৈপরীত্য, সমাজে যে বিপরীত, একদিকে প্রচুর ধনী মানুষ আর একদিকে মানুষরা খেতে পাচ্ছে না, সামাজিক বৈপরীত্য, এবং কি র্যাপিড ট্রান্সফরমেশন, সমাজ পরিবর্তিত হচ্ছে, এই বিষয়টা যেন উঠে এসেছে বারবার। The age of Chaucer is completely considered, the age of Chaucer is commonly considered from 1350 to 1400, 1350 থেকে 1400 এই যুগটাকে মোটামুটি ভাবে আমরা চসারের যুগ হিসাবে ধরে থাকি, বুঝতে পারলে। এবার কি হলো, হি স দ্য রিজন, তিনি কালটা দেখেছেন। কার কাল? রিচার্ড দ্য সেকেন্ড, হেনরি দ্য ফোরেরও সময়কালটা দেখেছেন তিনি, ঠিক আছে। ইট ওয়াজ অ্যান এজ অফ সার্ভ সোশিয়াল কন্ট্রাস্ট, সামাজিক বৈপরীত্যের যুগ ছিল এটা। উই ফাইন্ড এ চেঞ্জ ইন লিটারেচার, এবং সমাজে যা যা পরিবর্তন হয়, সমাজে যা যা থাকে,
তার কিন্তু একটা পরিষ্কার প্রতিচ্ছবি উঠে আছে সাহিত্যের মধ্যে। তো চসারের লেখাজোখার মধ্যে এইগুলো উঠে এসেছে, বুঝতে পারলে গাইজ? উই ফাইন্ড আ চেঞ্জ ইন লিটারেচার ফর দ্য ফার্স্ট টাইম, এবং কি তার লেখার মধ্যে আমরা 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 কি একটা বৈপরীত্য দেখতে পাই, এবং একটা পরিবর্তন যে আসছে সমাজে সেটা দেখতে পাচ্ছি। লিটারেচার গট এ নিউ অ্যান্ড মডার্ন টেস্ট অ্যান্ড মিডিয়েভাল কালচার বিগেন টু ডাই। এই যুগটা একটা যেন সন্ধিক্ষণ ছিল, যেখানে মধ্যযুগীয় ক্রিয়াকর্ম, মধ্যযুগীয় সংস্কৃতি মারা যাচ্ছে, এবং এবং কি পরের যুগটা শুরু হচ্ছে। এটা যেন একটা সেই সন্ধিক্ষণ, বুঝতে পারলে? একটা মিডিয়েভাল কালচার মারা যাচ্ছে এবং নিউ এবং মডার্ন টেস্ট, একটা নতুন স্বাদ আসছে সাহিত্যে, এটা যেন তারই সন্ধিক্ষণ হয়ে দাঁড়াচ্ছে এই চসারের লেখাতে আমরা বুঝতে পারি। মানে সোশিয়াল কন্ট্রাস্ট এবং র্যাপিড ট্রান্সফরমেশনের ব্যাপারটা আমরা সহজভাবে বুঝতে পারছি। দ্বিতীয় কথা কি দেখতে পাই? রাইজ অফ প্যাট্রিয়টিক ফিলিং। এই যুগটা একটা প্যাট্রিয়টিক যুগ ছিল, বা জাতীয়তাবাদ উঠে দাঁড়িয়েছিল, বা বা প্যাট্রিয়টিক ফিলিং এর সাথে সাথে বলতে পারি দেশপ্রেম, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, বুঝতে পারলে? ইট ওয়াজ অ্যান এজ অফ ওয়ার। এই যুগটাতে প্রচুর যুদ্ধ হয়েছিল, অ্যান্ড ভিক্টরি, জয়লাভ হয়েছিল ইংল্যান্ডের, বুঝতে পারলে? অ্যান্ড ইট লিড দ্য ফায়ার অফ প্যাট্রিয়টিজম। তাই সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেমের যেন জোয়ার এসেছিল, দেশপ্রেমের আগুন জ্বলে উঠেছিল, বুঝতে পারলে? ফর দ্য ফার্স্ট টাইম পিপল ফেল্ড দ্য ন্যাশনাল প্রাইড। প্রথমবারের জন্য লোকে ন্যাশনাল প্রাইডকে অনুভব করলো, বুঝতে পারলে? দো দেয়ার ওয়াজ এ শার্প কন্ট্রাস্ট বিটুইন রিচ অ্যান্ড পোর। যদিও একটা পরিষ্কার বৈপরীত্য ছিল ধনী দরিদ্রের মধ্যে, আপার ক্লাস অ্যান্ড মিডল ক্লাস, আপার ক্লাস এবং মিডল ক্লাস, অ্যান্ড প্যাট্রিয়টিক ফিলিং ওয়াজ ডোমিনেন্ট ফিচার অফ দ্য এজ। যদিও ধনী দরিদ্রের মধ্যে অনেক পার্থক্য ছিল, তবুও আপার ক্লাস মিডল ক্লাসের মধ্যে পার্থক্য ছিল, তবুও প্যাট্রিয়টিক ফিলিংটা যেন ডোমিনেন্ট হয়ে গেছিল অ্যাক্রস অল দি ক্লাসেস। সমস্ত শ্রেণীতে প্যাট্রিয়টিজমটা এসেছিল এই যুগটাতে। ট্রেড অ্যান্ড কমার্স। ট্রেড এবং কমার্স সম্বন্ধে কি জানতে পারি এই যুগটা নিয়ে? ইন দিস টাইম ট্রেড এক্সপ্যান্ডেড। ব্যবসা বাণিজ্যের বিস্তৃতি হয়েছিল, অ্যান্ড দ্য ওয়েলথ অফ কমার্শিয়াল ক্লাস ইনক্রিজ, এবং ব্যবসায়ী শ্রেণীর সম্পত্তি বৃদ্ধি হয়েছিল। হাউএভার দ্য কন্ডিশন অফ দ্য কমন ম্যান ওয়াজ নট ভেরি গুড। কিন্তু সাধারণ মানুষের অবস্থা মোটেও কিন্তু খুব একটা ভালো ছিল না, বুঝতে পারলে? বাট দ্য রাইজ অফ দ্য বিজনেস কমিউনিটি ওয়াজ এ প্লাস পয়েন্ট। কিন্তু এটা স্বীকার করতে হবে যে বিজনেস কমিউনিটি অর্থাৎ ব্যবসায়ী শ্রেণীর উন্নতি ঘটছিল। পোর পিপল হ্যাড টু সাফার দ্য বার্ডেন অফ ট্যাক্স, এবং যারা গরিব মানুষ হতো তাদেরও কিন্তু ট্যাক্স দিতে হতো, বুঝতে পারলে? এই সমস্ত ঝামেলাগুলো আমরা দেখতে পাই, বুঝতে পারলে? সোশিয়াল রিভোল্ট। সমাজে কিন্তু বিদ্রোহ হতো, মাঝে মধ্যে সমাজে বিদ্রোহ হতো, বুঝতে পারলে? এগুলো আমরা দেখতে পাই এই যুগে। দ্য পোর পিপল হ্যাড টু ডাই ডেলি। গরিব মানুষ যারা ছিল, মানে যারা দরিদ্র মানুষ ছিল, গরিব মানুষ ছিল, তাদের প্রত্যেক দিন মরতে হতো। দে হ্যাড টু ডাই ডেলি, বুঝতে পারলে? তাদের এত বেশি শোষণ হতো। দে ওয়ার এক্সপ্লয়েটেড সোশিয়ালি। তাদের সামাজিক দিক থেকে শোষণ করা হতো, ইকোনমিক্যালি অর্থনৈতিক দিক থেকে শোষণ করা হতো, অ্যান্ড পলিটিক্যালি এবং রাজনৈতিক দিক থেকেও শোষণ করা হতো গরিব মানুষদের। সামটাইমস দে রিভোল্টেড এগেইনস্ট দ্য সিস্টেম। যখন সমাজের ব্যবস্থা তাদের এত শোষণ করছে, তারা মাঝে মধ্যে কিন্তু রিভোল্ট করতো, বিদ্রোহ করতো। মেনি ফেমাস মুভমেন্ট টুক প্লেস আন্ডার, এবং অনেক বিখ্যাত বিদ্রোহ ঘটেছিল এই সময়টাতে। এবং সেখানে লিডার নাম দেখতে পাই, টাইলার্সকে দেখতে পাই, জ্যাক স্ট্রকে দেখতে পাই, জন পলকে দেখতে পাই, ঠিক আছে? এনারা বিখ্যাত সমস্ত ব্যক্তি ছিলেন যারা বিদ্রোহগুলোকে লিড করেছিলেন বা পরিচালনা করেছিলেন। কমন পোর পিজেন্ট টুক পার্ট ইন মেনি রিভোল্ট। অনেক গরিব মানুষ অনেক বিদ্রোহে অংশ নিয়েছিল, বুঝতে পারলে? দে দাস উই গেট দ্য পিজেন্ট রেভল, এবং এইভাবে আমরা পিজেন্ট রেভল পাই, মানে চাষি বিদ্রোহ পাই, বুঝতে পারলে? অফ 1381, 1381 সমস্ত চাষিরা যে বিদ্রোহ করেছিল, সেই চাষি বিদ্রোহটা আমরা পাই। পিজেন্ট মানে কি? যাদের চাষের জমি নেই কিন্তু চাষ করে যাচ্ছে, তো পিজেন্ট একেবারে, বুঝতে পারলে? ফার্মার কি? ওরা ধনী চাষি, ফার্মার। আর পিজেন্ট মানে কি? ভূমিহীন চাষি। তো এরা বিদ্রোহ করেছিল একটা সময়। তো এই 1381 বিদ্রোহের প্রতিচ্ছবি বা প্রতিফলনটা আমরা লেখার মধ্যেও কিন্তু দেখতে পাই। ইট মুভ দ্য ফাউন্ডেশন অফ ইংলিশ সোসাইটি। সমাজের ইংরেজ সমাজের অর্থাৎ ব্রিটিশ সমাজের যেটা ভিত্তিপ্রস্তর সেটাকে নাড়িয়ে দিয়েছিল, এত বড় বিদ্রোহটা ছিল। আচ্ছা, ন্যাচারাল ক্যালামিটি। আজকের যুগে যেমন একটা ন্যাচারাল ক্যালামিটি সম্প্রতি হলো, ঠিক আছে? একটা ভাইরাস যেন মেরেই ফেললো পৃথিবীর প্রচুর মানুষকে, সেই যুগেও একটা ন্যাচারাল ক্যালামিটি ঘটেছিল, বুঝতে পারলে? সেই যুগে
চসারের যুগে। দ্য এজ স মেনি ন্যাচারাল ক্যালামিটিস, সেই যুগে বহু ন্যাচারাল ক্যালামিটি ঘটেছিল। ইট ওয়াজ দ্য টাইম অফ ব্ল্যাক ডেথ, এটা ব্ল্যাক ডেথের সময় ছিল, মানে এখানে মৃত্যু ঘটছিল, ব্ল্যাক ডেথ ঘটছিল, বুঝতে পারলে? ইট কিল থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস পিপল, হাজার হাজার মানুষকে মেরে ফেলেছিল এই একটা ব্ল্যাক ডেথ, বুঝতে পারলে? ব্ল্যাক ডেথ, প্লেগ, প্লেগ ছড়িয়ে পড়েছিল, বুঝতে পারলে? অ্যাকচুয়ালি ইট ওয়াজ প্লেগ, আসলে এটা কি ছিল? প্লেগ ছিল, হুইচ ওয়াজ ক্যারিড বাই ব্ল্যাক র্যাটস, এবং এটা কালো ইঁদুররা নিয়ে এসেছিল, কালো ইঁদুরদের মধ্য দিয়ে প্লেগটা ছড়িয়ে পড়েছিল ইংল্যান্ডে থ্রু দ্য সিল্ক রুট, এবং সিল্ক রুটের মধ্য দিয়ে এসেছিল ওই এশিয়া দিকে, বুঝতে পারলে? সিল্ক রুটের মধ্য দিয়ে এসেছিল। অলমোস্ট 1/3 অফ ইংলিশ পপুলেশন ডায়েড, ভাবতে পারছো 1/3 মানুষ মারা গেছিল এই রোগে। ইট অ্যাফেক্টেড দ্য সোশিয়াল ইকোনমিক্যাল সিস্টেম অফ ইংল্যান্ড, এবং ইংল্যান্ডের যে সোশিও ইকোনমিক্যাল সিস্টেম ছিল সেটাকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করলো। বেশিরভাগ তো গরিব মানুষ মারা গেছিল, কাজ করবে কে? গরিব মানুষ তো নেই, কাজ করার লোক নেই, তো তো এইভাবে ভীষণভাবে ব্যবস্থা যেটা ছিল ইংল্যান্ডের ব্যবস্থা, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। করাপশন অফ চার্চ, এই যুগে চার্চের বিভিন্ন করাপশন শুরু হয়ে গেছিল, ভয়ানক করাপশন, বুঝতে পারলে? এবং চার্চ যেহেতু একটা আনকোয়েশ্চেনেবল পাওয়ার, সেই যুগে একটা ক্ষমতা উপভোগ করতো, তাহলে কি চার্চ করাপশনকে প্রশ্রয় দিচ্ছিল, অর্থাৎ দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছিল। এমনকি কিছু কিছু চার্চে কি হচ্ছিল? স্বর্গের টিকিট বিক্রি হচ্ছিল, বুঝতে পারলে? বলছিল আমাদের কাছ থেকে স্বর্গের টিকিট কিনে নাও জীবিত অবস্থাতে, তাহলে বাঁচবার পরে তুমি স্বর্গে যাবে, এইরকম ব্যবস্থাটা চলছিল করাপশন অফ চার্চে। আউটওয়ার্ডলি চার্চ ওয়াজ এ প্লেস অফ রিলিজন, বাইরের দিক থেকে যদি দেখো চার্চ একটা এমন জায়গা ছিল যেটা ধর্মের জায়গা সেই যুগে, বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ প্লেস অফ করাপশন। কিন্তু এই সময়ে এই চার্চটা হয়েছিল করাপশন বা দুর্নীতির জায়গা। প্রিজ বিশপ অ্যাডভাইস পিপল টু ওয়ার্ক টায়ারলেসলি, সাধুরা, বুঝতে পারলে? প্রিস্টরা, বিশপরা, পাদ্রীরা এসে সাধারণ মানুষকে, গরিব মানুষদের বোঝাতো, কাজ করে যাও, টাকা নিয়ে কি হবে, টাকা কেন বেশি চাইছো, এইরকম বোঝাতো, যাতে মহারাজ খুব সহজে সেটাকে ডোমিনেট করতে পারে, চার্চ নিজের করাপশন চালিয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। আর নেভার রেইজ আ রিভোল্ট, এবং বলতো কোনোদিন বিদ্রোহ করো না, রাজার বিরুদ্ধে যাও না, তুমি যা টাকা পাচ্ছ সেটাতেই কোনোভাবে বেঁচে থাকো, এইভাবে বোঝানোর চেষ্টা করতো চার্চগুলো। চার্চ বিজ্ঞান মেনি ইমমরাল, চার্চ শুরু করেছিল মেনি ইমমরাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন অনৈতিক কাজকর্ম শুরু করে দিয়েছিল চার্চের লোকজন। চার্চ ইন্ডালজ সুপারস্টিশন অ্যান্ড ব্ল্যাক ম্যাজিককে ইন্ডালজ করছিল, প্রশ্রয় দিচ্ছিল, সুপারস্টিশনকে প্রশ্রয় দিচ্ছিল, বুঝতে পারলে? ইনফ্যাক্ট বস্তুত দ্য প্রিস্ট প্লেড অল কাইন্ডস অফ ডার্টি গেমস উইথ দ্য ফিলিংস অফ কমন পিপল, পোর পিপল, গরিব মানুষের যে ফিলিংস, একটা যে ধর্মের প্রতি ভয় আছে, সেগুলোকে নিয়ে খেলা শুরু করেছিল চার্চগুলো। ইভেন দে সোল্ড দ্য টিকিট ফর হেভেন, এমনকি স্বর্গে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা করেছিল। সাম পিপল কেম ফরওয়ার্ড টু ব্রিং ট্রান্সফরমেশন, কোনো লোক অবশ্যই এলেন শেষে যে না, এটার পরিবর্তন দরকার, এবং এগিয়ে এসেছিলেন বহু মানুষ এই চার্চের করাপশনের বিরুদ্ধে। ওয়াইক্লিফ ওয়াজ ফেমাস রিফর্মার, ওয়াইক্লিফ একটা বিখ্যাত রিফর্মার ছিল, অ্যান্ড হি ইজ কল্ড দ্য মর্নিং স্টার অফ রিফরমেশন, ওয়াইক্লিফকে মর্নিং স্টার অফ রিফরমেশন বলা হয়। মেনি পিপল কেম ফরওয়ার্ড উইথ হিম, বহু মানুষ চার্চের বিরোধিতা করার জন্য, চার্চের করাপশনকে তুলে ধরার জন্য এগিয়ে এসেছিলেন। অ্যান্ড দ্য লোলার্ড মুভমেন্ট বিগেন, একটা আন্দোলন শুরু হয়েছিল চার্চের করাপশনের বিরুদ্ধে, লোলার্ড মুভমেন্ট। হিজ এম ওয়াজ টু ডেস্ট্রয় দ্য করাপশন অফ চার্চ, তার উদ্দেশ্যটাই ছিল, এই যে ওয়াইক্লিফকে মর্নিং স্টার বলা হতো অফ রিফরমেশন, সংশোধনের সকালের তারা, বুঝতে পারলে? তার উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল যে চার্চের যত দুর্নীতি আছে সেগুলোকে এক্সপোজ করবো, সেগুলোকে তুলে ধরবো, সেগুলোর বিরুদ্ধে লড়বো। হি সেড দ্যাট পিপল শুড বিলিভ ইন গড বাট নট ইন চার্চ, তিনি বলতেন যে চার্চে বিশ্বাস করার দরকার নেই, ঈশ্বরকে বিশ্বাস করো, তাহলেই হবে, বুঝতে পারলে? তাহলে এই ওয়াইক্লিফ বারবার বলতেন ঈশ্বরকে মানো, চার্চকে বিশ্বাস করবার দরকার নেই, এইরকম কথা বলতেন। নিউ লার্নিং এমার্জেস, এই যুগটা এমন একটা যুগ ছিল যেখানে নতুন নতুন শিক্ষা উঠে আসছিল, নিউ লার্নিং এমার্জেস, বুঝতে পারলে? অ্যাপার্ট ফ্রম দিস ইম্পর্টেন্ট সোশিয়াল ইভেন্টস, যে ইভেন্টসগুলোর কথা বললাম সেগুলো ছাড়াও দিস এজ ইজ ওয়েল নোন ফর নিউ লার্নিং, এই যুগে নতুন কিছু শিক্ষা এসেছিল, বুঝতে পারেন? নিউ লার্নিং উঠে আসছে, নতুন শিক্ষা। তার কারণ হচ্ছে পরের যুগে রেনেসাঁ আসছে, খেয়াল রাখবে, নবজাগরণ আসছে। এ নিউ মুভমেন্ট মেড পিপল অ্যাওয়ার অফ মেনি থিংস, একটা যেন নতুন আন্দোলন শুরু হয়ে গেছে, লোকে নতুন বিষয় জানতে চাইছে, ঠিক আছে?
আজকে যেমন গুগল আসাতে কি হয়েছে, সবাই যে কোনো বিষয় জানতে পারছে। এগুলো আগে আগে নির্ভর করতে হলো কোনো ব্যক্তি বিশেষের উপর। আজকে গুগল চলে আসে, তুমি যে কিছু জানতে পারো। এই যে ইউটিউব এসছে, ইউটিউবে তোমরা জেনে নিতে পারছো যে কোনো বিষয়কে। তো এটা অনেক ভালো হয়েছে, এটা একটা একটা রিভলিউশনারি চেঞ্জ হয়ে গেছে শিক্ষাক্ষেত্রে, বুঝতে পারলে? ঠিক সেই রকম একটা একটা যেন নিউ ইন্টারেস্ট গ্রো করেছিল লোকের যেন আগ্রহ যে নতুন বিষয়কে জানবো, নতুন থিওরিকে জানবো, এই ব্যাপারটা লোকের মধ্যে চলে এসেছিল সেই যুগে। পিপল বিগেন টু রিড থিওরি, নিউ থিওরি। লোকে নতুন নতুন সেই বস্তা পচা পুরনো থিওরি ছেড়েও নতুন ফ্রেশ থিওরি পড়তে শুরু করলো, বুঝতে পারলে? নিউ লজিক, নিউ ক্রিটিসিজম, এইগুলোকে গুরুত্ব দিতে শুরু করলো। ইট ওয়াজ অ্যান ইট ওয়াজ এ ক্রাশিং ব্লো। এটা একটা ক্রাশিং ব্লো ছিল ফর দ্য ওল্ড রটেন সিস্টেম অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের যে ওল্ড রটেন সিস্টেমটা ছিল, এটার বিরুদ্ধে একটা যেন একটা ভয়ঙ্কর আঘাত ছিল। লেটার অন উই ফাইন্ড রেনেসা ইন ইংল্যান্ড। এই পরের যুগটার পরেই তো রেনেসা আসবে, এবং রেনেসাতে আমরা বহু পরিবর্তন দেখতে পাই। বস্তা পচা চিন্তাধারাকে ছুঁড়ে ফেলা হবে রেনেসা পরের যুগটাতে, বুঝতে পারলে? তো এই সমস্ত পরিবর্তনগুলো আমরা দেখতে পাই, এবং চসারের লেখাঝোকাতে বেশ কিছু রিফ্লেকশন পাই এগুলোর। এবং যুগটা, চসারের যুগটা এমনি ছিল, বুঝতে পারলে? একবার কি হয়েছিল, একবার পরীক্ষা এসেছিল বিশ্ববিদ্যালয়ে যে রাইট ডাউন দ্য সোশিয়াল পিকচার অ্যাট দ্য এজ অফ চসার, আর ছাত্রছাত্রীরা লিখেছে কন্ট্রিবিউশন অফ চসার। এবার তুমি ভেবে বলো উত্তরটা ঠিক হলো না ভুল হলো? উত্তরটা ভুল হয়ে গেছে। তোমাকে প্রশ্নটাকে বুঝতে হবে ভালো করে। প্রশ্ন যদি বুঝে নাও যে সোশিয়াল পিকচার বলছে, তাহলে সোশিয়াল পিকচার লিখতে হবে। যদি কন্ট্রিবিউশন অফ চসার বলছি, কন্ট্রিবিউশন অফ চসার লিখতে হবে। মানে প্রশ্নটা ভালো করে বোঝো, প্রশ্ন পড়ার পর উত্তর লেখো, ঠিক আছে? টু কনক্লুড, পরিশেষে দ্য এজ কুড বি কনসিডার্ড অ্যাজ দ্য সিড পিরিয়ড অফ রেনেসা ইন ইংল্যান্ড। এই যুগটাকে একটা বীজ পর্ব বলা যেতে পারে। বীজ, রেনেসার বীজ, বুঝতে পারলে? বা বীজ পর্ব, রেনেসার বীজ পর্ব। রেনেসার বীজটাকে যেন পোতা হচ্ছে, যেটা বৃক্ষের আকৃতিতে এসে যাচ্ছে পরের যুগটাতে। Chaucer's Canterbury Tales and other writings provide a lot of reliable information of this age. এবং এই যুগটা সম্বন্ধে যে এত তথ্য পাচ্ছি আমরা, চসারের ক্যান্টারবেরি টেলস এবং চসার যে অন্যান্য লেখাগুলো রয়েছে সেগুলো থেকে আমরা সমস্ত তথ্যগুলো পেয়ে যাচ্ছি, বুঝতে পারলি গাইজ? তাহলে এই হলো দ্য সোশিয়াল পিকচার অ্যাট দ্য এজ অফ চসার। চসারের যুগে যে কি কি সামাজিক চিত্র উঠে এসেছে তা কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি। দেখো, পরীক্ষাতে যাই প্রশ্ন আসুক, প্রশ্নটাকে ভালো করে পড়বে। হতে পারে যদি তুমি সাজেশন ফলো করে যাচ্ছ, সেক্ষেত্রে কি হয়, অনেক সময় আউট অফ সাজেশন চলে আসে। ভয় পাওয়ার কিছু নয়, যেহেতু আমরা পুরো কোর্সটা সম্বন্ধে জেনে যাচ্ছি, তোমার মিস হবে না, তুমি 2 কলম লিখে আসতে পারবে। এবং বানিয়ে লেখো, যত বানিয়ে লিখবে তত বেশি নাম্বার আসবে। আচ্ছা, ভিডিও শেষ করার আগে বলবো, এই বইটা রুল অ্যান্ড লিটারেচার, দেখে না বইটা, দিস ইজ দ্য বুক। রুল অ্যান্ড লিটারেচার বইটা যদি তোমার সামনে থাকে, তাহলে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে, লাইনে লাইনে মিলে যাবে। তোমার কিন্তু বুঝতে সহজ হবে, নোটসটা পড়তে সহজ হবে। দেখো, নোটস করাচ্ছে আমি বেশি জোর দিই বোঝার উপর। বিষয়টা বোঝার পর তুমি নোটস বানিয়ে নাও। একটা নোটস আছে, সেটাকে চাইলে কিছু অংশ তুমি বাদ দিতে পারো, কিছু অংশ জুড়তে পারো, ইনফরমেশন, তথ্য ঢোকাও, তাহলেই হবে। কিন্তু তারও বেশি প্রয়োজন, তার থেকেও বেশি প্রয়োজন জিনিসটা বোঝার উপর জোর দাও। তাহলে যেটা বলছি গাইজ, এই বইটা পারলে পারচেজ করে নাও। দিস ইজ রিটেন বাই মি, বইটা আমিই লিখেছি। আমি আবার বলছি, এই সমস্ত বইগুলো ভালো বই। ডেভিড ডাচেস রয়েছে, জে লং রয়েছে, অ্যালবার্ট রয়েছে, মনীন্দ্রনাথ স্যারের বইটা রয়েছে, নীরদ বরণ হাজরার বইটা রয়েছে, ঠিক আছে? এম এন সিনহার বই, প্রফেসর এ কে ব্যানার্জির, রয়েন চক্রবর্তীর বইটা রয়েছে, সবই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপর। এগুলো সবই ভালো, দের ইজ নো ডাউট অ্যাবাউট দিস। কিন্তু যদি এই বইটা নাও, তোমার যে সেমিস্টার, লেন্থটা দেখো কতটুকু, বুঝতে পারছি? তোমার যে সেমিস্টারের জন্য পারফেক্টলি ডিজাইন হয়েছে বইটা। কেন? তার কারণ সেমিস্টারের সময় কম থাকে, এবং তার আবার অনেকগুলো বিষয় আছে পড়তে হবে। তাহলে তুমি এই মোটা বইগুলো পড়বে কি করে? হাউ থিংস ক্যান বি ডান, রাইট? তাই পারলে এই বইটা নাও, এবং যে পড়াটা পড়াচ্ছি একেবারে মিলে যাবে। তোমার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে কোনো ভয় থাকবে না। ঠিক আছে গাইজ, তাহলে আজ এই পর্যন্ত থাকলো। আশা করি আমার ভিডিও এবং আমার বোঝানোটা তোমাদের পছন্দ হচ্ছে। এটা একটা এডুকেশনাল চ্যানেল, আরেকবার মনে করিয়ে দিচ্ছি। পারলে ভিডিওটাকে শেয়ার করো নিজের সমস্ত বন্ধুদের মধ্যে। তাহলে আজ এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সকলকে গাইজ।